হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক 75 পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 391 সেট নাম্বার 5 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো একের একে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে সরল সুদের সূত্র আমরা জানি যে আই সমান PRT বাই 100। এই সূত্র প্রয়োগ করে খুব সহজে অঙ্কটা করা যাবে। তবে আমাদের আইপিআরটি কিসের মান কত দেওয়া আছে সেগুলো প্রথমে লিখে নিতে হবে। তো লিখবো এখানে আই সমান পি সমান আইপিআরটি, আর সমান টি সমান। তো এবার প্রশ্নটা পরপর পড়ি। বার্ষিক 5% সরল সুদে, তাহলে সুদের হার 5%, সরল সুদের হারে কত টাকার, এখানে টাকা বের করতে হবে, আসল বের করতে হবে। মাসিক সুদ 1 মাস, তাহলে বছরে পরিণত করলে 1/12 বছর, 1 মাস সমান 1/12 বছর। মাসিক সুদ 1 টাকা, সুদের পরিমাণ 1 টাকা। তাহলে আমাকে এই আসল বের করতে হবে। তাহলে লিখবো, আমরা জানি যে আই সমান PRT বাই 100। আমরা জানি যে আই সমান PRT বাই 100। এবার বজ্রগুণ করলে পাই PRT সমান 100I। আমাকে এখানে পি এর মান বের করতে হবে। তাহলে পি সমান 100I বাই পি এর সাথে আর এবং টি আছে, তাহলে আর এবং টি নিচে আসবে। তো 100 ইন্টু আই ফর 1 বসিয়ে দিলাম, আর ফর 5 এখানে 5 বসিয়ে দিলাম, এবং টি ফর 1/12। তো সরল করে লিখলে পাই 100 ইন্টু 1 ইন্টু 12, আর নিচে লিখতে হবে 5 এবং 1। এই 12টা কিন্তু উপরে লেখা হলো। এবার 5 20 100, 20 12 দুগুণে 24, এটা হচ্ছে 240। অতএব আসল সমান 240 টাকা। থ্রি এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান বের করতে হবে। তাহলে এখানে আছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2, এটা সমান 0, সমীকরণের নাম দিলাম 1। তাহলে 1 নম্বর সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা, 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ। এখানে বি এর জায়গাতে 8 আছে, এর জায়গাতে 3 আছে, তাহলে মাইনাস 8-এর 3 ও আলফা বিটা অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সি বাই এ, সি ফর 2 অ্যান্ড এ ফর 3। আমাকে বের করতে হবে 1/α প্লাস 1/β। তাহলে 1/α প্লাস 1/β সমান আলফা আর বিটা এর লসাগু আলফা বিটা। এই আলফা দিয়ে লসাগুকে ভাগ করলে বিটা পাই, বিটা দিয়ে একের গুণ এই বিটা দিয়ে লসাগুকে ভাগ করলে আলফা থাকবে, আলফা দিয়ে 1কে গুণ, তাহলে আলফা। উপরে হচ্ছে আলফা প্লাস বিটা যেটার মান মাইনাস 8-এর 3, আর নিচে আলফা বিটা যেটা হচ্ছে 2-এর 3। সরল করে লিখলে পাই মাইনাস 8-এর 3 ইন্টু 3-এর 2, কাটাকুটি করছি 4 3, তাহলে উত্তর হচ্ছে -4। একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব। এবি সমান 4 সেন্টিমিটার এবং এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে পরস্পর লম্ব যখন জ্যা, দুটি ব্যাসের সহযোগে একটি অর্ধবৃত্তস্থ কোণ তৈরি করবে। তো ছবিটা যদি আঁকি, ছবিটা মোটামুটি এরকম। এটা বৃত্তের কেন্দ্র, এবি আর এসি জ্যা, তাহলে এটা এ মনে করলাম, এটা হলো এবি জ্যা এবং এটা হলো এসি জ্যা, এবি
এসি। তাহলে এই সরলরেখাটা মাঝখান দিয়ে কেন টানলাম সেটা জানার জন্য আমাদের জানতে হবে যে এই যে এ কোণটা এখানে এই যে দুটি পরস্পর লম্ব বলা আছে এটা 90 ডিগ্রি বলা আছে। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণই সমকোণ হয়। তাহলে কোনোভাবে দুটো জ্যা যদি পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে বুঝতে হবে সেই জ্যায়ের প্রান্তবিন্দু দুটি যোগ করলে সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তো যাই হোক এবি সমান 4 সেন্টিমিটার বলা আছে, এটাই 4 সেন্টিমিটার অ্যান্ড এসি সমান 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই বিসি পাবো, কারণ এবিসি একটা সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পাই যে অতিভুজ স্কোয়ার সমান এটা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা লম্ব ধরলে এটা ভূমি, এটা লম্ব ধরলে এটা ভূমি, সুতরাং যে কোনো একটা আগে পরে লেখা যায়। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এবার আমাকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ এই বিসি এর হাফ। তাহলে বিসি কত হচ্ছে আগে বের করে নিই। সমান এবি ফর 4 আর এসি ফর 3 সমান 16 প্লাস 9 সমান 25। তাহলে বিসি স্কোয়ার সমান যদি 25 হয়, অতএব বিসি সমান √25 প্লাস মাইনাস হবে না, কারণ বিসি হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য, যেটা মাইনাস হতে পারে না। তাহলে এটা হলো 5, অতএব ব্যাস সমান 5 সেন্টিমিটার ও ব্যাসার্ধ সমান 5/2 সেমি। এখন 5-এর হাফ 2.5, 2 × 1 = 2 সেন্টিমিটার বলতে পারি, বা 2.5 সেন্টিমিটার বলতে পারি, যে কোনো একটা বললেই চলবে। চার দাগে আছে cos θ সমান 0.6 হলে 5 sin θ - 3 tan θ এর মান কত? cos θ সমান 0.6, তাহলে আমাকে 5 sin θ - 3 tan θ বের করতে হবে। তাহলে cos θ যেহেতু দেওয়া আছে আমি এখান থেকে বের করতে পারবো sin θ, আর sin θ বেরিয়ে গেলে cos θ জানি sin θ বেরোবে, তাহলে tan θও পেয়ে যাব। তাহলে cos θ সমান 0.6 দেওয়া আছে, তো আমরা জানি সাইন এবং cos এর মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটা লিখে ফেলি। তাহলে আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে sin স্কোয়ার থিটা সমান লিখতে পারবো sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ার থিটা, বা sin স্কোয়ার থিটা সমান 1 মাইনাস, এখন দেখো cos থিটার মান 0.6, তো আমরা এটাকে 6/10 লিখতে পারি। কাটাকুটি করলে 3 × 2 = 6, 5 × 2 = 10, অর্থাৎ 3/5। তো এখানে 3-এর 5 লিখে দিলাম, 3-এর 5 তার স্কোয়ার সমান 1 মাইনাস 3 × 3 = 9 আর 5 × 5 = 25। তাহলে 25 × 25, 25 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই 16/25, 16/25 অর্থাৎ 4/5 তার হোল স্কোয়ার, কারণ 4 × 4 = 16 হয়, 5 × 5 = 25 হয়। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান যদি 4/5 হয়, এই 4/5 তার হোল স্কোয়ার হয়, তাহলে সাইন থিটা সমান 4/5, 4/5 এটা পেলাম। তো আমাকে বের করতে হবে 5 sin θ, তাহলে sin θ পেয়েছি, -3 tan θ। এবার tan θ এর মান বের করতে হবে। tan θ ইজ ইকুয়াল টু, আমরা জানি sin θ বাই cos θ, সেটা হলো tan θ। তাহলে sin θ মান 4/5 আর cos θ এর মান 3/5 সমান 4/5 ইন্টু 3/5টাকে উল্টে আমি লিখব 5/3, 5 কেটে গেল সমান tan θ এর মান পেলাম 4/3। তাহলে অতএব 5 sin θ -3 tan θ সমান 5 sin θ যেটা আছে এটা 4/5 -3 tan θ, tan θ এর মান 4/3, 3 কেটে দিলাম,
ওর নিচে 5 5 কেটে দিলাম, তাহলে 4 মাইনাস 4 আর এটা ইজ ইকুয়াল টু 0। 5-এর দাগে আছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেন্টিমিটার। শঙ্কুটির উচ্চতা কত? তাহলে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, এই লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার উচ্চতা 5 সেন্টিমিটার। শঙ্কুর উচ্চতা কত? তাহলে শঙ্কুর উচ্চতা h ধরে নেব, এবং শঙ্কুর যে আয়তন হবে শঙ্কুর না, লম্ববৃত্তাকার শঙ্কুর যে আয়তন হবে লম্ববৃত্তাকার চোঙের আয়তন কিন্তু একই হবে। তো শঙ্কুর উচ্চতা h এবং ব্যাসার্ধ r ধরে নিয়ে অঙ্কটা শুরু করতে হবে। মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ r একক ও উচ্চতা h একক। তাহলে অতএব আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h, এটা তাহলে 1/3 পাই r স্কয়ার h। আচ্ছা, এখানে সেন্টিমিটারে দেওয়া আছে বাকি এককগুলো, তাহলে এখানে সেন্টিমিটার লিখব, এখানে h সেন্টিমিটার লিখব, এবং আয়তন 1/3 পাই r স্কয়ার h ঘন সেন্টিমিটার, অর্থাৎ সেন্টিমিটার কিউব। তাহলে এই শঙ্কু গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে, যার উচ্চতা 5 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ এই যে r। তো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r সেমি ও উচ্চতা, যেটাকে আমরা h দিয়ে লিখি, এটা আছে 5 সেন্টিমিটার। অতএব আয়তন পাই r স্কয়ার h। তাহলে এখানে তো h ফর 5, কারণ উচ্চতা 5 দেওয়া আছে। সেমি কিউব সমান 5 পাই r স্কয়ার সেমি কিউব। তাহলে এই আয়তন এটা চোঙের, এই আয়তন এটা শঙ্কুর। তাহলে এই দুটো আয়তন সমান হবে, কেন কি আমরা এই শঙ্কু গলিয়ে এই চোঙ তৈরি করেছি। তাহলে লিখব প্রশ্নানুসারে দিস ইজ ইকুয়াল টু দিস। প্রশ্নানুসারে 1/3 পাই r স্কয়ার h ইজ ইকুয়াল টু 5 পাই r স্কয়ার। এখান থেকে আমাকে h এর মান বের করতে হবে। তো বজ্রগুণ করে ফেলবো, পাই r স্কয়ার h সমান 3 5 15, তাহলে 15 পাই r স্কয়ার। তাহলে এখান থেকে h সমান পাই, h সমান 15 পাই r স্কয়ার বাই পাই r স্কয়ার। r স্কয়ার কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, তাহলে h ইজ ইকুয়াল টু 15 বেরোলো। তো শঙ্কুর উচ্চতা 15 সেন্টিমিটার। অতএব শঙ্কুর উচ্চতা সমান 15 সেন্টিমিটার। ছয় দাগে আছে 30 34 35 36 37 38 39 40। তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত? তো এখানে দেখো সংখ্যাগুলো পরপর সাজানো আছে, সেই জন্য অঙ্কটা সোজা হবে। এবার আমরা সূত্র দিয়ে করতে পারি, সূত্র ব্যবহার না করেও করতে পারি। আমরা এইভাবে দেখে বলে দিতে পারি যে এর মধ্যমা কত হবে। যেমন 1 2 3 4 5 6 7 8। 8 তো মাঝখানের সংখ্যা দেখো, এদিকে 3 ঘর গেলে আর এদিক দিয়ে 3 ঘর আসলে মাঝখানে থাকছে এই দুটো সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যার গড় হবে মধ্যমা। তো যাই হোক, লিখব প্রদত্ত সংখ্যাগুলি হলো,
তো এখানে সংখ্যা আছে 30, 34, 30, 34, 35, 36, 37, 38, 39, 40। এর মধ্যমা 35 আছে, এই অবস্থায় মধ্যমা। দেখো এদিক দিয়ে 3 ঘর এগিয়ে যাব, যেহেতু 8খানা সংখ্যা আছে এদিক দিয়ে 3 ঘর এগিয়ে আসবো। তাহলে মানে কি আমি চেষ্টা করছি যে মাঝখানে কোন সংখ্যা আছে সেটা বের করার। তো মাঝখানে আছে এই 36 এবং 37 আছে মাঝখানে, তাহলে মধ্যমা সমান এই 36 প্লাস 37 বাই 2। তাহলে এটা হলো 36 দুগুণ 72, অর্থাৎ 73/2, অর্থাৎ 36.5। এটা হলো মধ্যমা। 35 না থাকলে সংখ্যাগুলি হয় দেখো 30, 34, 36, 37, 38, 39, 40। তাহলে মধ্যমা বলতে মাঝখানের সংখ্যা বোঝায়। তো এদিকে থেকে 3 ঘর, এদিক থেকে 3 ঘর এগিয়ে আসলে মাঝখানে থাকছে এই 37। তাহলে মধ্যমা সমান 37 হবে এখানে। তো প্রশ্ন ছিল যে 35 যদি না থাকে তাহলে মধ্যমা কত বৃদ্ধি পাবে। আগে ছিল 36.5, এখন হলো 37। তাহলে মধ্যমা বৃদ্ধি পেল 37 মাইনাস 36.5, অর্থাৎ এটা 0.5 বৃদ্ধি পেল। এর থেকে এটা বিয়োগ করলে 0.5 হয়। শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি কে এর মান কত হলে 49x² প্লাস kx প্লাস 1 সমান 0 সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। তাহলে বীজ দুটি সমান, তাহলে কে সমান কত সেটা বলতে হবে। তো আমরা জানি যে বীজ দুটি বাস্তব এবং সমান যদি হয় তাহলে নিরূপকের মান সবসময় 0 হয়। তো অঙ্কটা শুরু করব এভাবে। প্রথমে লিখব প্রদত্ত সমীকরণটি হলো 49x² প্লাস kx প্লাস 1 সমান 0। তো আমরা এই x² প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের সাথে তুলনা করলে a 49, b k c এর জায়গাতে 1 আছে। তাহলে নিরূপক হবে b² মাইনাস 4ac। তাহলে এটা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এবার লিখব কি 1 নম্বর সমীকরণের নিরূপক, 1 নম্বর সমীকরণের নিরূপক সমান এটা b², এখানে b এর জায়গাতে k আছে, মাইনাস 4ac, a ফর 49, c ফর 1। তাহলে এটা সমান 0 বলা আছে প্রশ্নে, না এটা সমান 0 বলা নেই, প্রশ্নে বলা আছে যে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে, তাহলে অর্থাৎ এটার সমান 0 লিখতে পারবো আমরা। তো যাই হোক আর একটা লাইন লিখি, মাইনাস 4 1 4, 4 নং 36 6 হাতে 3, 4 4 16, 17 18 19, 196। তাহলে প্রশ্নানুসারে এটা সমান 0, যেহেতু বীজদ্বয় বাস্তব এবং সমান। প্রশ্নানুসারে k² মাইনাস 1 9 6 এটা সমান 0, বা k² সমান 1 9 6। তাহলে এখান থেকে বলতে পারি k সমান প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1 9 6। তাহলে এটা হলো প্লাস মাইনাস 14। অতএব k এর মান সমান প্লাস মাইনাস 14। দুই দাগে আছে আসল ও কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি বলে, সমূল চক্রবৃদ্ধি। তারপরে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়, এটা হবে অনুরূপ বাহু। অনুরূপ বাহুগুলি সমানুপাতি হলে
ত্রিভুজ দুটি সদৃশ হয়, আবার অনুরূপ কোণগুলি সমান হলে ত্রিভুজ দুটি অনুরূপ কোণগুলি পরস্পর সমান হলে ত্রিভুজ দুটি কিন্তু সদৃশ কোণী হয়। 135 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? এখানেই করে ফেলি। এটা আছে 2 এর 4, তাহলে 135 ডিগ্রি বৃত্তীয় মান পেতে গেলে কি করতে হয়? 135 এর সাথে গুণ করতে হয় পাই রেডিয়ান বাই 180। এখন 3 দিয়ে যদি কাটাকুটি করি, 135 আছে, তো আমি চাইছি 3 দিয়ে ভাগ করতে, তাহলে 3 4 12, 3 5 15, অর্থাৎ 45। তাহলে এটা 45 হলো। 3 দিয়ে এখানে 3 6 18, অর্থাৎ 60। 15 দিয়ে 3 15 45, 4 15 60, তাহলে এটা হচ্ছে 3 পাই সি বাই 4। তাহলে বৃত্তীয় মান হবে 3 পাই সি বাই 4, সি ফর রেডিয়ান। তাহলে 3 পাই বাই 4 রেডিয়ান, 3 পাই বাই 4 রেডিয়ান। এটা হয়ে গেল একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কি হবে? তাহলে ভূমির ব্যাসার্ধ সমান ও উচ্চতা সমান, তাহলে আয়তনের অনুপাত এটা 2 এর 5। তাহলে ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা উভয়ে যদি, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা যদি এইচ ধরে নিই, মনে করি উভয়ের ভূমির ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ একক। তাহলে প্রথমে চোঙ এবং পরে শঙ্কু, তাহলে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত চোঙের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ। প্রথম কিন্তু কোনটা আগে আছে কোনটা পরে আছে এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে। এখানে চোঙ আগে আছে এবং শঙ্কু পরে আছে, তাহলে চোঙেরটা আগে লিখলাম আর পরে লিখছি শঙ্কুরটা। তো পাই আর স্কোয়ার এইচ দিয়ে ভাগ করলে 1:1-3, যেহেতু নিচে 3 আছে তাহলে প্রথম পদের সাথে 3 গুণ, আর মানে পূর্ব পদের সাথে 3 গুণ, আর উত্তর পদ তার সাথেও 3 গুণ, 3 3 কেটে যাবে, তাহলে 3:1। এটা হলো তাদের আয়তনের অনুপাত। এরপর আছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8 9 12 17 x+2 x+4 30 31 34 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত হবে? তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে যেহেতু 10টা সংখ্যা আছে, মাঝখানে কোন সংখ্যা আছে সেটা বের করতে পারি, বা আমরা সূত্র ব্যবহার করে করতে পারি। তাহলে মধ্যমা বের করার জন্য সূত্র ব্যবহার করলেও বের করতে পারবো, আবার সূত্র ব্যবহার না করলে বের করতে পারবো। সেক্ষেত্রে কী করতে হবে? 1 2 3 4, 1 2 3 4, যদি 4টে করে ঘর এগিয়ে আসি তাহলে দেখব কি এই দুটো সংখ্যা মাঝখানে আছে, তাহলে মধ্যমা দিস প্লাস দিস বাই 2, যেটা 24 বলা আছে, তাহলে সমান 24 লিখব। সেখান থেকে সমাধান করে x এর মান বের করব। আর যদি সূত্র দিয়ে করতে চাই তাহলে কী করতে হবে? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে লিখতে হবে এখানে n সমান 10। সূত্র দিয়ে করলে যেহেতু 10খানা সংখ্যা আছে সেহেতু n এর মান 10 লিখতে হবে। তাহলে লিখব এখানে n সমান 10, এটি জোড় সংখ্যা। অতএব n/2 সমান 10/2 সমান 5 ও n/2 প্লাস 1 সমান 5 প্লাস 1, আর এটা সমান 6। তাহলে মধ্যমা কত হবে? মধ্যমা এই 5 বেরিয়েছে 6 বেরিয়েছে, তাহলে পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ, তাহলে মধ্যমা সমান 5th টার্ম প্লাস 6th পদ
অর্থাৎ পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ বাই 2। তো এবার গুণে দেখো কোনটা 5 নম্বরে আছে, কোনটা 6 নম্বরে আছে। 1 2 3 4 5, এটা 6। তাহলে এই দুটো x প্লাস 2 আর x প্লাস 2 এবং x প্লাস 4, এই দুটো সংখ্যা পঞ্চমে আর ষষ্ঠে আছে, বাই 2 সমান x আর x 2x প্লাস 2 আর 4 6 বাই 2, 2 দিয়ে ভাগ করলে 2xকে 2 দিয়ে ভাগ করলে x, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে x প্লাস 3। তাহলে এই x প্লাস 3 মানেই প্রশ্নে 24 বলা আছে। প্রশ্নানুসারে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে লিখতে পারি আমরা x ইজ ইকুয়াল টু 24 মাইনাস 3, আর এটা ইজ ইকুয়াল টু 19। তাহলে অতএব x এর মান ইজ ইকুয়াল টু 19। তাহলে 2 দাগ হয়ে গেল। এরপর 3 দাগে আছে সত্য মিথ্যা। একটি ব্যবসায়ে রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ 100 টাকা পায়। আচ্ছা, এখানে মোট লাভ এই তাদের মূলধনের অনুপাত বলা আছে, আর রাজু কত লাভ পায়, আসিফ কত লাভ পায় সেই লাভ বলা আছে। তাহলে আমরা জানি মূলধনের অনুপাত যা হয় লাভের অনুপাতও ঠিক তাই হয়। তাহলে আমরা জাস্ট চেক করে দেখব যে লাভের অনুপাত এই 5:4 হচ্ছে কিনা। তাহলে রাজু এবং আসিফ, তাহলে রাজু দেখো, রাজু এখানে মোট লাভের 80 টাকা পেয়েছে, আসিফ মোট লাভের 100 টাকা পেয়েছে। তাহলে রাজু ও আসিফের লাভের অনুপাত 80:100। রাজু ও আসিফের লাভের অনুপাত সমান 80:100। 20 দিয়ে ভাগ করলে 4:5। তাহলে এখানে 4:5 আছে, বাট এখানে কিন্তু 4:5 নেই, 5 আগে আছে 4 পরে আছে। তাহলে এটা মিথ্যা, বক্তব্য মিথ্যা, কারণ তারা এই 80 টাকা আর 100 টাকা পাবে না। আচ্ছা, এক্স কিউব ওয়াই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতি। আসলে ক্রমিক সমানুপাতি কিনা সেটা চেক করতে হবে। তো আমরা জানি যে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত হচ্ছে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা বাই তৃতীয় সংখ্যা। এটা যদি হয় তাহলে ক্রমিক সমানুপাতি হবে। আর তাহলে সূত্রটা হচ্ছে প্রথম পদ বা সংখ্যা বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। তো বজ্রগুণ করলে দ্বিতীয় পদ স্কোয়ার সমান প্রথম পদ ইন্টু তৃতীয় পদ। তাহলে এ স্কোয়ার যদি না দিই, এখানে একটা রুট দিতে হবে। তো আমি দেখব প্রথম পদ আর তৃতীয় পদের বর্গমূল গুণ করে বর্গমূল করলে দ্বিতীয় পদ আসছে কিনা। তাহলে এবার অঙ্কে আসি। তাহলে প্রথম পদ ইন্টু তৃতীয় পদ সমান চিহ্ন দিলাম, রুট দিলাম। এবার দেখো এখানে তিনখানা পদ দেওয়া আছে, এটা এটা এটা, এটা প্রথম, এটা তৃতীয়। প্রথমটা এক্স কিউব ওয়াই, পরেরটা এক্স ওয়াই কিউব। তাহলে এক্স কিউব ওয়াই আর পরেরটা আছে এক্স ওয়াই কিউব। তো সমান এক্স কিউব এবং এক্স টু দি পাওয়ার 4, ওয়াই এবং ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 এটা এক্স স্কোয়ার হবে, ওয়াই টু দি পাওয়ার 4 এটা ওয়াই স্কোয়ার হবে। তাহলে দেখছি মাঝখানের দেখো তাই আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা সত্য। তিনটি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়। হ্যাঁ ঠিক, তিনটি
না, ভুল, এটা ভুল আছে। 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায় না। 3টি বিন্দু অসমরেখ হলে তবে আমরা বৃত্ত অঙ্কন করতে পারি, আর সেই বৃত্তটা হয় ওই 3টি বিন্দু দিয়ে যদি ত্রিভুজ গঠিত হয় সেই ত্রিভুজের পরিবৃত্ত। তাহলে এটা মিথ্যা, কারণ 3টি সমরেখ বিন্দু দিয়ে একটাও বৃত্ত অঙ্কন করা যায় না। একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটাও মিথ্যা, কারণ কোনো রশ্মি ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে ঋণাত্মক কোণ তৈরি হয়, অর্থাৎ যে কোণ তৈরি হবে তার আগে মাইনাস হবে। এখানে এর আগে কিন্তু মাইনাস দেওয়া নেই, সেই জন্য এটা মিথ্যা। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে তবে ধনাত্মক কোণ তৈরি হয়। এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতো তাহলে ঠিক ছিল, বাট ঘড়ির কাঁটার দিকে দুইবার পূর্ণ আবর্তন করছে, কিন্তু এই কোণটা 720 ডিগ্রি হবে না, এটা হবে -720 ডিগ্রি, সুতরাং এটা মিথ্যা বলা আছে। দুটি অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9 এবং তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে এখানে বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত বলা আছে। তো এক্স আর ওয়াই ব্যাসার্ধ ধরে দেখব যে ব্যাসার্ধের অনুপাত 2:3 আসছে কিনা। এটা অ্যাকচুয়ালি সত্য হবে, তবু আমরা অঙ্ক করে দেখাই যে কিভাবে সত্য হচ্ছে। 3-এর 4, তাহলে 3-এর 4, তাহলে মনে করি অর্ধগোলক দুটির ব্যাসার্ধ R1 ও R2। এবার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেখো বক্রতলের 2πr², এটা হলো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। তাহলে প্রথমটার ক্ষেত্রে 2πr1², দ্বিতীয়টার ক্ষেত্রে 2πr2², আর এটা দেওয়া আছে 4/9। 2π কেটে দিলাম, তাহলে আমরা পাচ্ছি r1²/r2², r1/r2² দিলাম, এটা সমান 4/9, তাহলে 2 2 4, 3 3 9, অর্থাৎ 2-3 হোল স্কয়ার লিখতে পারি। অতএব কি পেলাম, r1/r2 এটা সমান 2/3 বা r1:r2 সমান 2:3, তাহলে এটা ব্যাসার্ধের অনুপাত 2:3। অতএব ব্যাসার্ধের অনুপাত ইজ ইকুয়াল টু 2:3। তাহলে কি, তাহলে এটা সত্য, তাই বলা ছিল 2:3 হবে, তো এটা সত্য বলা আছে। এরপরে 2-এর 6-তে আছে, 3-এর 6-তে আছে 2 3 9 10 9 3 9 সংখ্যা তত্ত্বের সংখ্যাগুরু মান 10। এখন যে সংখ্যাটির পরিসংখ্যা সবচেয়ে বেশি, বা অন্যভাবে বলতে হয় যে সংখ্যাটি বেশি বার আছে সেটা হলো যে সংখ্যাটি বেশি বার আছে সেটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে আমি লিখে নিই এখানে কোনটা বেশি বার আছে সেটা দেখার জন্য শ্রেণী লিখলাম আর পরিসংখ্যা লিখলাম। তো এখন শ্রেণী আর পরিসংখ্যা যদি লিখি, দেখো এখানে আছে 2, আচ্ছা 2 একবার আছে, শ্রেণীর নাম 2, এটা আছে একবার। তারপরে 3 দুইবার আছে, 3 আছে দুইবার, মানে 3-এর পরিসংখ্যা 2। এরপরে 9 আছে 3বার, তাহলে 9-এর পরিসংখ্যা 3, 1 2 3। আর 10 আছে একবার, 10 আছে একবার, তাহলে 10-এর পরিসংখ্যা 1। তাহলে এটা সর্বোচ্চ পরিসংখ্যা 3, সর্বোচ্চ পরিসংখ্যা সমান 3, আর এর শ্রেণী হচ্ছে 9, এর শ্রেণী সমান 9, অতএব সংখ্যাগুরু মান এটা সমান 9, সংখ্যাগুরু মান হবে 9, কিন্তু প্রশ্নে 10 বলা আছে, ওটা মিথ্যা, তাহলে এখানে লিখব মিথ্যা। যারা রেখে আছে 400 টাকার 2 বছরের সময় চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত?
তাহলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের সূত্র আছে, যেটা হলো a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে এ পি আর এন এর মধ্যে কিসের মান কত দেওয়া আছে সেটা প্রথম লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে আসল, বা আমি প্রথম এ লিখি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি যেটা কিনা এ দিয়ে লেখা হয়, এটা আছে 441 টাকা। আসল পি এটা আছে 400 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর দিলাম, এই সুদের হার কিন্তু বের করতে বলেছে। আর সুদের পর্ব এন, এটা 2 বছর বলা আছে, সুতরাং এটা লিখলাম 2। তাহলে এবার লিখবো, আমরা জানি যে বলে সূত্রটা লিখব, আমরা জানি যে a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। এখন যে মানগুলো জানি আমরা সেটা বসিয়ে দেব। 441 সমান 400 ইন্টু 1 প্লাস r বাই 100 এর স্কোয়ার। তো 1 প্লাস r বাই 100 স্কোয়ার সমান এই 441, তার নিচে আসবে 400। তাহলে 21 441 আর 20 গুণ করলে 400। তাহলে এটা অ্যাকচুয়ালি 21-এর স্কোয়ার, এটা 20-এর স্কোয়ার এটা। তাহলে এভাবে লিখতে পারি। এখন উভয় দিক দিয়ে যদি উভয় দিকে বর্গমূল করি, অর্থাৎ উভয় দিক দিয়ে স্কোয়ার তুলে দিই, তাহলে আমরা কি পাবো দেখে নাও। আমরা পাবো 1 প্লাস r বাই 100 ইজ ইকুয়াল টু 21/20। এবার এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে r বাই 100 সমান, ডান দিকে আছে 21/20, একটাকে সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাব, তাহলে -1 বা r বাই 100 সমান 20 এবং একের নিচে 1 আছে, 1 এবং 20 এর লসাগু 20, 20 দিয়ে 20কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 21কে গুণ, 21 × 21, 1 দিয়ে 20কে ভাগ করলে 20 পাই, 20 দিয়ে 1কে গুণ, 20 × 1 = 20। তাহলে r বাই 100 সমান 1/20, তাহলে বা 20r সমান 100, বা r সমান 100/20, তাহলে 5×20=100, এটা 5। তাহলে অতএব r সমান 5 বেরিয়েছে। তো এখানে প্রশ্ন ছিল যে বার্ষিক শতকরা সুদের, এই চক্রবৃদ্ধি সুদের হার কত। অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। দুই দাগে আছে, একটি অংশীদারি ব্যবসায়ী পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত। তাহলে এখানে পৃথা, রাবেয়া আর রাবেয়া, জেসমিন। তো এখানে লিখে নেব যে পৃথার মূলধন পৃথার সাথে আছে রাবেয়া, রাবেয়ার মূলধন, পৃথা আর রাবেয়ার মূলধনের অনুপাত, এটা দেওয়া আছে 2:3 মানে 2/3। তাহলে এখানে 2/3 লিখলাম। আচ্ছা, তারপরে দেওয়া আছে পৃথা ও রাবেয়া হলো, এরপরে আছে রাবেয়া ও জেসমিন। রাবেয়ার মূলধন বাই জেসমিনের মূলধন। রাবেয়ার মূলধন
বাই জেসমিনের মূলধন, তাহলে রাবেয়া ও জেসমিনের আছে 4/5। এখন রাবেয়ার জায়গাতে 3 আছে এবং 4 আছে, এই দুই জায়গায় সমান থাকলে আমরা লিখতে পারতাম, বাট এখানে 3 এখানে 4, তাহলে 3 আর 4 এর লসাগু 12। তো এই 3কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করব যাতে 12 হয়, এই 4কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করব যাতে 12 হয়। তাহলে সেই জন্য কী করলাম, প্রথম অনুপাতের উপর নিচে 4 দিয়ে গুণ করেছি, দ্বিতীয় অনুপাতের উপর নিচে 3 দিয়ে গুণ করেছি। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8, 3 4 12, 3 4 12, 3 5 15। তাহলে এখন বলতে পারবো পৃথা 8, রাবেয়া 12, রাবেয়া 12, জেসমিন 15। অতএব তিনজনের মূলধনের অনুপাত সমান 8:12:15। এটা হলো তিনজনের মূলধনের অনুপাত। তিন জায়গায় আছে বি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি সমান 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করো যে 2b সমান a প্লাস সি। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান, তো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয় তখনই যখন সমীকরণের নিরূপক 0 হয়। তো তাহলে সমীকরণটা প্রথমে লিখতে হবে, লিখে এর নিরূপক বের করতে হবে, তারপরে সেই নিরূপকের মান 0 লিখলে এখানে যে শর্ত দেওয়া আছে বা যে সমীকরণ দেওয়া আছে 2b সমান a প্লাস সি, এটা চলে আসবে। তো প্রথমে সমীকরণটা লিখে নিই, এখানে লিখব প্রদত্ত সমীকরণটি হলো এখানে b মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এক্স প্লাস এ মাইনাস বি, এটা সমান 0। তাহলে সমীকরণটা যদি এরকম থাকতো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে নিরূপক লিখতাম বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে নিরূপক। তো এখানে দেখো এর জায়গাতে বি মাইনাস সি আছে, বি এর জায়গাতে সি মাইনাস এ, আর সি এর জায়গাতে এ মাইনাস বি, তাহলে নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 1 নম্বর সমীকরণের নিরূপক b for c minus a, for ac, a for this and c for this। তাহলে এটা হলো নিরূপক। আমরা চাইলে এখান থেকে একটু সরল করে নিতে পারি। সরল করতে গেলে কি করব, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা জানি, এটা হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে a ফর c অ্যান্ড b ফর a, তাহলে আমি লিখব a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দিয়েছি, সমান 4 বি দিয়ে এ মাইনাস বিকে গুণ, তারপরে মাইনাস সি দিয়ে এ মাইনাস বিকে গুণ। তাহলে বি দিয়ে এ মাইনাস সিকে গুণ করলে এ বি মাইনাস বি স্কোয়ার হলো, বি দিয়ে গুণ করেছি, বি আর এ বি, বি আর বি বি স্কোয়ার, মাইনাস সি দিয়ে এ মাইনাস বিকে গুণ করতে হবে, তাহলে মাইনাস সি এ মাইনাস এ প্লাস বি সি। তার আগে কিন্তু 4 আছে, ও এটা মাইনাস, আচ্ছা এটা মাইনাস। তাহলে আমরা কি করছি, আমরা নিরূপকের মান কত সেটা বের করছি। তো এবার 4 গুণ করে দেবো, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা লিখে আলটিমেটলি আমরা 0 লিখবো, কারণ বীজদ্বয় বাস্তব এবং সমান হলে নিরূপকের মান 0 হয়। তাহলে এটা লিখলাম মাইনাস 4ab মাইনাস এ প্লাস 4b স্কোয়ার মাইনাস এ প্লাস 4ca মাইনাস এ মাইনাস 4bc। তো যদি একটু সাজিয়ে লিখি, আমরা এটা সাজিয়ে লিখলে কি দাঁড়াবে দেখে নাও। আমাকে প্রমাণ করতে হবে 2b সমান a প্লাস সি, এটা প্রমাণ করতে হবে। তো 2b অর্থাৎ 2b সমান a প্লাস সি, এটা প্রমাণ করতে হবে।
তো আমি অ্যাকচুয়ালি এইখানে আসবো, টু বি মাইনাস এ মাইনাস সি এটা সমান 0 আসবো, বা স্কোয়ার সমান 0, মানে এরকম একটা কিছু এখান থেকে নিয়ে আসবো। তাহলে টু বি প্রথম লিখলাম, এই যে 4b স্কোয়ার, তারপরে এ স্কোয়ার কোথায় আছে, এখানে এ স্কোয়ার আছে, তারপরে সি অর্থাৎ এই সি স্কোয়ার আছে। তো আমরা এক সূত্র জানি যে এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, বা 2ab, 2 ইন্টু দেবো না, 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হলো সূত্র। তা আমরা সেই দিকে এগোচ্ছি। তাহলে এই তিনটে পদ লেখা হয়ে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে প্লাস 2ab। তা দেখো এখানে এটা তো প্রথমে এই জায়গাতে বি আছে আর এটা এ আছে, তাহলে হ্যাঁ এবি নিয়ে আসলেই হবে। তাহলে এখানে কোথায় এবি আছে দেখে নাও, এখানে এই যে 4ab আছে, তাহলে আমি লিখব মাইনাস 4ab, তারপরে এর সাথে এটা হলো, এবার এর সাথে এটা এসি মানে সিএ আর কি, তাহলে মাইনাস 2ca, আর এখানে প্লাস 4ca, বিয়োগ হবে, বিয়োগ হলে 2ca হবে, বড় সংখ্যা থেকে প্লাস, তাই প্লাস 2ca, আর এর সাথে এটা বিসি, তো বিসি এখানে আছে মাইনাস 4bc, এটা আছে। তো এটা সমান লিখব, দেখো এই সূত্রের আকারে লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস 2 ইন্টু বি সি প্লাস 2 ইন্টু সি এ। তো দেখো এখানে এর জায়গাতে প্রথমে স্কোয়ার লিখব, 4b স্কোয়ার আছে, তাহলে আমাকে হোল স্কোয়ার লিখতে গেলে 2b তার হোল স্কোয়ার লিখতে হবে। এখানে এ আছে, তাহলে এ এইভাবে ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার লিখলাম, সিকে ব্র্যাকেটের মধ্যে দিয়ে স্কোয়ার লিখলাম। প্লাস মাইনাস এখন কোথায় কী হবে বোঝা যাচ্ছে না, পরেরটাতে আমরা বুঝবো। তাহলে এখানে মাইনাস আছে, বাট আমি দিয়েছি প্লাস, 2 দিয়ে ফেলেছি, তাহলে এখানে আর 2 থাকবে, অর্থাৎ 2b, এবং এখানে একটু এ একটা আছে, এ দিয়ে দিলাম। এবার চিহ্নটা কিন্তু মাইনাস ছিল, বাট আমার এখন মাইনাস আসেনি, তাহলে এই 2bর আগে একটা মাইনাস, তাহলে অ্যাকচুয়ালি এটা ছিল মাইনাস 2b তার হোল স্কোয়ার ছিল। মাইনাস 2b হোল স্কোয়ার করলেও 4b স্কোয়ার হয়। তাহলে এখন বুঝলাম যে 2bর আগে একটা মাইনাস হবে, এ ও সি এর আগে মাইনাসটা হবে না। তাহলে এই যে আমরা এটা কল্পনা করেছিলাম এটাই আসবে, কিন্তু একটু ঘুরিয়ে লিখতে হবে। তো যাই হোক, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ এটা, বি এটা, সি এটা, তাহলে এ বি হলো, তারপরে বিসি, এটা ইজ বি, এটা ইজ সি, তাহলে বি সি, এখানে সি এ, এখানে সি এ, এটা ইজ সি, এটা ইজ এ, তাহলে সি, আর এই জায়গাতে মাইনাস 2b, বাস এটা হয়ে গেল। তাহলে এবার দেখো চিহ্নগুলো মিলল কিনা, এর আগে মাইনাস ছিল, মাইনাস এ প্লাস এ মাইনাস, এর আগে প্লাস ছিল, প্লাস ই আছে, মাইনাস কিছু নেই, এর আগে মাইনাস ছিল, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার পেলাম, যেখানে এ সমান মাইনাস 2b, বি সমান এ, আর সি সমান এ, এটা পেলাম। তো এটা সমান এখন আমরা লিখতে পারবো মাইনাস 2b প্লাস এ প্লাস সি তার হোল স্কোয়ার। এখন এটা অ্যাকচুয়ালি নিরূপকের মান বেরোচ্ছে, তো বীজদ্বয় সমান বলা আছে, তাহলে নিরূপক সমান 0 হবে, তাহলে লিখব বীজদ্বয় সমান হওয়ায়, বীজদ্বয় সমান হওয়ার শর্ত হলো নিরূপক সমান 0, অতএব এই যে মাইনাস 2b প্লাস এ প্লাস সি এই হোল স্কোয়ার, এটাই নিরূপক ছিল, তো এটা সমান 0 লিখে দিলাম। এখন স্কোয়ার যদি না দিই, তাহলে মাইনাস 2b প্লাস এ প্লাস সি এটা সমান 0,
তো এখানে পাবো a প্লাস সি সমান মাইনাস টু বিটাকে সমান সমান চিহ্নে ডান দিকে লিখলে আর মাইনাস চিহ্ন থাকবে না। তাহলে পেলাম a প্লাস সি সমান টু বি। আমাদের প্রমাণ করতে হবে টু বি সমান a প্লাস সি। তাহলে আগে পরে লিখতেই পারি, অতএব টু বি সমান a প্লাস সি। এটা প্রমাণ করার ছিল, তাহলে এখানে লিখব প্রমাণিত। তাহলে এটা 3 দাগ হয়ে গেল। এরপরে আছে 4 দাগ। চার দাগে আছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত? প্রথম 2 আছে, দ্বিতীয় 6 আছে, তাহলে আমাকে পঞ্চমটি বের করতে হবে। তাহলে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি আছে 6। তাহলে প্রথম পদ এটা 2 আর দ্বিতীয় পদ সমান 6 আছে। তাহলে এখান থেকে প্রথম তৃতীয় পদ বের করব। তাহলে আমরা কি জানি, প্রথম পদ বাই দ্বিতীয় পদ। তাহলে প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। প্রথম 2, দ্বিতীয় 6 আর তৃতীয় জানি না। তো এখানে আমরা একবারে লিখতে পারি তৃতীয় পদ সমান কোনাকুনি 2 আছে, 2 নিচে লিখবো, উপরে 6 × 6 3 6 18। তাহলে এটা সমান পেলাম, তাহলে তৃতীয় পদ পেয়ে গেলাম 18। তাহলে তৃতীয় যখন পেলাম, এবার আমি চতুর্থ পাবো। তাহলে এবার শুরু করব দ্বিতীয় দিয়ে। দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ সমান তৃতীয় পদ বাই চতুর্থ পদ। এবার দেখো, দ্বিতীয় পদ 6 বলা ছিল, তৃতীয় এখন বের করলাম 18। তাহলে বা চতুর্থ পদ সমান কোনাকুনি 6 আছে, 6 নিচে বসবে আর বাকি সংখ্যা দুটো উপরে। 3 6 18, 3 8 54। এবার আমরা বের করব, আলটিমেটলি আমাদের পঞ্চম পদ বের করতে হবে। তাহলে চতুর্থ পেয়ে গেছি, এবার পঞ্চম বেরোবে। তাহলে লিখব কি, যে তৃতীয় থেকে শুরু করব, তৃতীয় পদ বাই চতুর্থ পদ সমান চতুর্থ পদ বাই পঞ্চম পদ। তো এখানে তৃতীয় পদ ছিল 18, চতুর্থ বেরিয়েছে 54, চতুর্থ 54 আর পঞ্চম বের করতে হবে। বা পঞ্চম পদ সমান
তাহলে কোনাকুনি সংখ্যাটাকে সবসময় নিচে লিখতে হয়, ওপরে হবে 54 ইন্টু 54, 3 8 এবং 54, 3 3 4 12 2 হাতে 1, 3 5 15 আর 1 16, অর্থাৎ 162। তাহলে পঞ্চম পদ কিন্তু পেয়ে গেলাম 162। 5 দাগে আছে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এবং বিসি জ্যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত বিওসি কোণ 120 ডিগ্রি হলে কোণ বিএসি এর মান কত হবে? তাহলে এখানে আছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও, আচ্ছা পরিকেন্দ্র ও, তাহলে আমি পরিকেন্দ্র বলতে পরিবৃত্তের কেন্দ্র বোঝায়। তো এখানে আমি একটা পরিবৃত্ত এঁকেই ফেলবো, পরিবৃত্ত আঁকার পরে পরিকেন্দ্র দেখাবো, এটা হলো। আর ত্রিভুজ এবিসি মনে করলাম এখানে এ, এখানে বি, আর এখানে সি। এ বি সি ত্রিভুজ পরিকেন্দ্র ও, এখানে ও বিন্দু অবস্থিত, আমি ও নাম দিয়ে দিলাম। এবার এ বিন্দু এবং বিসি জ্যা এ এবং বিসি জ্যা, এটা বিসি জ্যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, ঠিক আছে, সেভাবে এঁকেছি। কোণ বিওসি 120 ডিগ্রি, কোণ বিওসি এই কোণটা, এই কোণটা 120 ডিগ্রি। তাহলে হলে কোণ বিএসি এর মান কত হবে? এই বিএসি এর মান জানতে চেয়েছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিদৃষ্ট কোণ। কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ হয়, তাহলে পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের হাফ হয়। কোণ বিওসি কেন্দ্রস্থ কোণ ও কোণ বিএসি পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ। অতএব কোণ বিওসি সমান 2 অফ বিএসি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অতএব কোণ বিএসি সমান কোণ বিওসি এর হাফ। তাহলে এটা হবে 120 ডিগ্রি এর হাফ, অর্থাৎ এটা 60 ডিগ্রি। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে কোণ বিএসি এর মান কত, অতএব কোণ বিএসি এর মান 60 ডিগ্রি। 6 আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? এটা 3-এর 5, এই 3-এর 6। তো এখানে একটা বড় মাপের এবং একটা ছোট মাপের দুটো বৃত্ত এঁকে নেব। তাহলে একটু বড় মাপের বৃত্ত আঁকলাম, আর এদিকে একটা ছোট মাপের বৃত্ত আঁকলাম। এই বৃত্ত দুটির কেন্দ্র, একটা পি নাম দিলাম আর একটা কিউ নাম দিলাম। এখন এই বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এটা বলা আছে 13 সেন্টিমিটার। এবার এই বৃত্তের, আচ্ছা এর একটা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য মাপতে হবে। তো এখানে একটা সরল সাধারণ স্পর্শক এঁকে দিই। এটা একটা আঁকলাম, বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শক এক্স ওয়াই। আর এখানে যেখানে ছেদ করেছে এই ছেদ বিন্দুর নাম এ, এখানে হলো বি। তাহলে অ্যাকচুয়ালি এই এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, এ থেকে বি পর্যন্ত। তাহলে এ বিন্দুর সাথে পি বিন্দু যোগ করে দিলাম, আর বি বিন্দুর সাথে কিউ বিন্দু যোগ করে দিলাম। এবার দেখো এই বৃত্তের যে ব্যাসার্ধ তার সমান করে এখান থেকে মোটামুটি ব্যাসার্ধের সমান করে, তাহলে এ বি, এখানে নাম দেব সি।
তাহলে দেখো এটা স্পর্শক আর এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই কোণটা 90 ডিগ্রি। এই বৃত্তের ক্ষেত্রে এটা স্পর্শক, এটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও 90 ডিগ্রি। আবার এই বাহু এবং এই বাহু পরপর সমান, কারণ এর সমান করে আমি এখানে নিয়েছি। তো এখানে বৃত্ত দুটির ব্যাসার্ধ একটা 8 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার বলা আছে, এটা 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেমি। তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য পরপর সমান, তাহলে এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্যও সমান হবে। আচ্ছা, তাহলে এখানে কি হবে, এই বাহুর দৈর্ঘ্য যত হবে আর এই বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এই বাহুর দৈর্ঘ্য সমান হতেও পারে, নাও হতে পারে। তাহলে এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য যে সমান সেটা এখানে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমি যে পর্যন্ত বললাম সে পর্যন্ত লিখে নিই। এই কোণটা কোণ বিএসি সমান কোণ এ বি কিউ, বিএসি এবং এবি কিউ 90 ডিগ্রি করে। তারপরে এর সমান করে এখানে কেটে নিয়েছিলাম, তাহলে এসি সমান বিকিউ। আচ্ছা, এসি সমান যেহেতু বিকিউ, তাহলে আমরা এই এবি সমান সিকিউ বলতে পারি। অতএব এবি সমান সিকিউ বলতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এটা একটা আয়তক্ষেত্র, আর এটা যখন আয়তক্ষেত্র তাহলে এর এই এবি বাহু এবং এই সিকিউ বাহু পরপর সমান, যেটা আমি এখানে লিখেছি। তো অ্যাকচুয়ালি এই দৈর্ঘ্যটা বের করতে হবে, অর্থাৎ এবি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা সিকিউ বের করলেও চলবে। অর্থাৎ এবার চলে এলাম এই ত্রিভুজে। আচ্ছা, আবার দেখো এবি সমান্তরাল সিকিউ, এবি বাহু এবং সিকিউ বাহু পরপর সমান্তরাল। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে এটাও এই কোণটাও 90 ডিগ্রি। এই কোণটার নাম হচ্ছে পিসিকিউ। অতএব কোণ পিসিকিউ সমান 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি কী করে হলো, যেটা হলো এই বাহু এবং এই বাহু পরপর সমান, এটা সমান্তরাল। তাহলে যেহেতু এই বাহু সমান্তরাল, সেই জন্য এই কোণটা 90 ডিগ্রি হলে এটার অনুরূপ কোণ, সমান্তরাল বাহু বলে এটা ভেদক, এই অনুরূপ কোণ এবং এই অনুরূপ কোণ পরপর সমান হবে। এটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে এখন চলে এলাম সিপিকিউ, এই যে ত্রিভুজটার মধ্যে, ত্রিভুজ সিপিকিউ এর মধ্যে চলে এলাম। তাহলে এর দেখো এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আমি সিকিউ বের করব, উদ্দেশ্য হলো এই সিকিউ বের করা। তাহলে সিকিউ বের করার জন্য এখানে পিকিউ এর মান দেওয়া আছে 13 সেন্টিমিটার। পিকিউ সমান 13 সেন্টিমিটার আছে, কারণ এটা বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। সিপি সমান এ থেকে পি পর্যন্ত এটা আছে 8 সেন্টিমিটার, আর এ থেকে সি পর্যন্ত এটা আছে 3 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার থেকে 3 সেন্টিমিটার বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো 5 সেন্টিমিটার। এই ত্রিভুজের এই পিকিউ পেলাম 13 সেন্টিমিটার, সিপি পেলাম 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে সিকিউ বের করতে পারবো পিথাগোরাসের সূত্র দিয়ে। এটা অতিভুজ আর এটা অতিভুজের সামনের কোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণ। তাহলে পিথাগোরাসের সূত্রানুযায়ী পিথাগোরাসের সূত্র বলছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা লম্ব ধরলে এটা ভূমি, আবার এটা যদি লম্ব ধরি তাহলে এটা ভূমি। এখন যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেব। যেমন পিকিউ এর মান আমরা জানি 13 সেন্টিমিটার, তাহলে লিখলাম 13 স্কোয়ার সমান সিপি এর মান 5 সেন্টিমিটার, তাহলে 5 স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তাহলে পাই 169, 5 5 25 প্লাস সিকিউ স্কোয়ার, বা সিকিউ স্কোয়ার সমান লিখতে পারি 169 মাইনাস 25, বা সিকিউ সমান 169 থেকে 25 বিয়োগ করলে আমরা পাই 144, বা সিকিউ সমান রুট 144। আমি এখানে রুটের আগে প্লাস মাইনাস দিলাম না এই কারণে, সিকিউ বাহুর দৈর্ঘ্য বা সিকিউ একটা দৈর্ঘ্য বোঝাচ্ছে, দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হয় না। তাহলে এখানে লিখে দিতে হবে যে যেহেতু দৈর্ঘ্য ঋণাত্মক হয় না,
তাহলে দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাই আমি কেবল প্লাস চিহ্ন নিলাম। তো প্লাস চিহ্ন নিলাম, এই কথাটা না লিখলেও চলবে, আমি যখন মাইনাস চিহ্ন দিইনি তার জন্য এটা লিখে দিয়েছি। তো এখান থেকে পাই সিকিউ ইজ ইকুয়াল টু 12 × 140 অর্থাৎ 12। তো সিকিউ সমান 12 বেরিয়েছে। তাহলে আমরা জানি যে প্রথমেই দেখেছিলাম যে এবি এবং সিকিউ পরপর সমান, এবি স্পর্শকের দৈর্ঘ্য সেটা সিকিউ এর সাথে সমান, আবার সিকিউ বেরিয়েছে 12 সেন্টিমিটার, অতএব এবি সমান 12 সেমি। তো অতএব এখানে প্রশ্ন ছিল যে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। অতএব বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। সেটা দেখা যাচ্ছে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, এডি সমান 5 সেন্টিমিটার, বিডি সমান 6 সেন্টিমিটার, এই সমান 7.5 সেন্টিমিটার হলে এসি এর দৈর্ঘ্য কত। তো এখানে একটা ত্রিভুজ এঁকে নেব। প্রথমে ত্রিভুজের কোনো ধরন বলা নেই, সেই জন্য আমি এখানে বিষমবাহু ত্রিভুজ একটা এঁকে ফেললাম। এ বি সি, তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল বিসি, এখানে একটা ডিই সরলরেখা আনতে হবে। এডি সমান 5 আর বিডি সমান 6। তো এটা বড় না, বিডিটা বড়, অর্থাৎ এটা একটু উপর দিকে ঘেঁষে হবে। তাহলে মোটামুটি এটা ডি ই, যেখানে এডি বলা আছে 5 সেন্টিমিটার আর বিডি বলা আছে 6 সেন্টিমিটার। তারপরে এই সমান 7.5, এ থেকে এই পর্যন্ত এটা আছে 7.5 সেন্টিমিটার। তারপরে এসি এর দৈর্ঘ্য বের, এ থেকে সি পর্যন্ত এই দৈর্ঘ্য বের করতে হবে। তো ই থেকে সি যদি বের করে ফেলি, এটা জানা আছে, এর সাথে এটা যোগ করে দিলেই আমরা এসি পাবো। তাহলে আমাদের চেষ্টা করতে হবে ইসি বের করা। এবার কি, এবার এই বাহু আর এই বাহু সমান্তরাল বলা আছে। আমরা জানি যে কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সেটা লিখব, কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এর মানে কি? এর মানে হলো এই যে বিসি এর সমান্তরাল ডি, এই সরলরেখাটা এই দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করেছে, অর্থাৎ এডি আর বিডির যা অনুপাত হবে এই এবং এসির তাই অনুপাত হবে। তাহলে লিখবো এখানে ডিই সমান্তরাল বিসি, তাহলে আমরা বলতে পারি অতএব এডি বাই বিডি, অর্থাৎ এই যে বিভক্ত করেছে এই দুই ভাগের অনুপাত, এই দুই ভাগের অনুপাতের সাথে সমান হবে, ওটা আছে এই বাই ইসি। এবার দেখো মান অনেক জানি, এডি মান আমরা জানি 5 সেন্টিমিটার, এখানে বসিয়ে দিলাম 5 সেন্টিমিটার। বিডি ফর 6 সেন্টিমিটার, এখানে 6 দিলাম। এই আছে 7.5, এখানে দিলাম 7.5 বাই ইসি। এখন বজ্রগুণ করলে পাই 5 ইসি সমান 6 ইন্টু 7.5 বা ইসি সমান 6 ইন্টু 7.5 বাই এটা 5 বা ইসি সমান 6 ইন্টু 7.5টা 75 লিখলাম, নিচে 5, দশমিকের পরে একটা অঙ্ক ছিল, তাহলে একের ভিতরে একটা শূন্য দিলাম। এবার 5 দিয়ে কাটাকুটি করলে 5 দুগুণ 10, 5 15 75।
3 5 15, 3 2 6, তাহলে এটা হলো 9। তাহলে অতএব না, এখানে লিখবো বা এসি সমান 9। এখন আমাকে এসি বের করতে হবে, এ থেকে সি, এ থেকে ই পর্যন্ত 7.5, এখান থেকে এ পর্যন্ত 9 এসছে। তাহলে অতএব এসি সমান এই প্লাস ইসি, এই ফর 7.5 অ্যান্ড ইসি ফর 9 সেন্টিমিটার। তাহলে এটা হবে 16.5 সেন্টিমিটার। তাহলে এখানে প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল এসি এর দৈর্ঘ্য কত। অতএব এসি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্য 16.5 সেন্টিমিটার। আর দাগে আছে থিটা, যেখানে 0 ডিগ্রি ইজ লেস দেন থিটা ইজ লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব থিটার মান 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রি সমান অথবা এর চেয়ে ছোট হতে পারে। এর কোন মানের জন্য সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0 সত্য হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে, যেখানে এক্স এর জায়গাতে, দ্বিঘাত সমীকরণে যেখানে এক্স স্কয়ার থাকে তার জায়গাতে এখানে সাইন স্কয়ার থিটা আছে। এটা যদি আমি এক্স ভাবি তাহলে এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2, এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 2, অর্থাৎ এখানে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করে দ্বিঘাত সমীকরণে যেভাবে সমাধান করে সাইন থিটার মান বের করার চেষ্টা করব। তাহলে লিখব কি? তাহলে এখানে লিখব প্রদত্ত, মানে যেটা দেওয়া আছে, প্রদত্ত সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা, সাইন স্কয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে সত্য, যে কোন সত্যে এটা 0 হবে। তো আমি 0 ধরে নিলাম, ধরে নিয়ে এবার সাইন থিটার মান বের করার চেষ্টা করি, তারপর সেখান থেকে থিটার মান বের করব। তাহলে এ স্কোয়ার মাইনাস 3 না এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, 2কে ভেঙে 3 করব। মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে এটা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2, 3 জায়গাতে 2 প্লাস 1 সাইন থিটা প্লাস 2 সমান 0। এটা এখানে এই 3 জায়গাতে এটা সাইন থিটা এই প্লাস 2 এই। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা, 2 সাইন থিটা মাইনাস এ প্লাস এ মাইনাস 1 সাইন থিটা, 1টা দেবো না, তাহলে সাইন থিটা হলো প্লাস 2, এটা সমান 0। তাহলে প্রথম দুটো পদ থেকে আমি সাইন থিটা কমন নেব, সাইন থিটা কমন নিলে সাইন থিটা মাইনাস 2, পরের দুটো পদ থেকে 1 কমন নেব, 1 কমন নিলে সাইন থিটা মাইনাস 2 সমান 0, যেহেতু মাইনাস 1 কমন নিয়েছি, মাইনাস এ প্লাস এ মাইনাস। এবার দেখো সাইন থিটা মাইনাস 2 এখানেও আছে এখানেও আছে, তাহলে লিখবো সাইন থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা মাইনাস 1, এটা সমান 0। এখন আমরা কি জানি? আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। তাহলে সাইন থিটার মান কি হতে পারে সেটা একবার তোমরা ভাবো, যে আমরা একটা যে ত্রিভুজ কল্পনা করি, সমকোণী ত্রিভুজ এ বি সি, যদি এবিসি ত্রিভুজ কল্পনা করি তাহলে সাইন থিটা সমান অ্যাকচুয়ালি এবি বাই এসি, লম্ব বাই অতিভুজ। এই অতিভুজটা সবসময় লম্বের চেয়ে বড় হয়, কখনো এরকম হবে না যে এই এবিটা বড় হয়ে যাচ্ছে এসিটা ছোট হয়ে যাচ্ছে, এরকম কখনোই হবে না, কারণ অতিভুজ কখনো এই লম্বের চেয়ে ছোট হতে পারে না। তাহলে কি হবে? তাই যদি না হয় তাহলে কি সাইন থিটা কখনো এই একের চেয়ে বড় হবে না, সাইন থিটা কখনো একের চেয়ে বড় হবে না, কারণ এবি এসিকে কখনো টপকাতে পারবে না বা এসির চেয়ে বড় হতে পারবে না। ঠিক আছে, তাহলে লিখবো এখানে, তাহলে কি পেলাম? সাইন থিটার মান একের চেয়ে বড় হতে পারে না। তাহলে এখানে সাইন থিটা মাইনাস 2, এটা সমান যদি 0 লিখি তাহলে সাইন থিটা সমান 2 হয়ে যাচ্ছে, যেটা অসম্ভব, সেই জন্য সাইন থিটা ইজ নট ইকুয়াল টু, সাইন থিটা মাইনাস 2 ইজ নট ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে দুটো সংখ্যা গুণ করে 0 হয়েছে, তার মধ্যে প্রথম পার্টটা 0 নয়, তাহলে নিশ্চয়ই এই পার্টটা 0। তাহলে এই পার্টটা লিখবো, অতএব সাইন থিটা মাইনাস 1 এটা ইজ ইকুয়াল টু 0, বা সাইন থিটা সমান 1, আর আমরা জানি সাইন 90 ডিগ্রিতে 1 হয়,
90 ডিগ্রি। সাইন থিটা সমান যদি সাইন 90 ডিগ্রি হয় আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখানে থিটা এর কোন মানের জন্য এই সত্য হবে, অতএব থিটা এর মান, অতএব থিটা এর মান 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে প্রদত্ত সম্পর্কটি সত্য হবে। নয় দাগে আছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান কত। আমরা জানি দুটি কোণ যোগ করে যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলা হয়। এর যদি পূরক কোণ বের করতে হয় 90 ডিগ্রি থেকে এই কোণটা বিয়োগ করতে হবে। তাহলে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড কোণের পূরক কোণের মান সমান 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এটা তো 90 ডিগ্রি থেকে এটা বিয়োগ করতে হবে। তো আমি এখানে এক কাজ করলাম, 89 ডিগ্রি লিখে নিলাম। 89 ডিগ্রি আর 1 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি আর 1 ডিগ্রি মিলে 90 ডিগ্রি। এটা 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এর পরের স্টেপে 89 ডিগ্রি। এবার দেখো 1 ডিগ্রি জায়গাতে আমরা 60 মিনিট লিখতে পারি, তো 60-এর থেকে 59 মিনিট নিয়ে নিয়েছি, হাতে থাকছে 1 মিনিট। 1 মিনিটে 60 সেকেন্ড হয়, তাহলে এখানে 60 সেকেন্ড নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি 90 ডিগ্রিকে আমরা এভাবে ভেঙে লিখলাম বিয়োগ করার সাথে। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এবার আমরা উপর নিচে বসিয়ে বিয়োগ করতে পারবো। তো এটা হবে 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড, তার থেকে বিয়োগ করব 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। বিয়োগ করছি 15 থেকে, এই 60 থেকে 15 বিয়োগ করলে 45 সেকেন্ড। এখানে 4 আর এখানে 2 মিনিট। 3 আর 6 দিলে 9, 3 আর 6 দিলে 9, 6 আর 2 দিলে 8, তাহলে এটা হলো 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। অতএব পূরক কোণের মান সমান 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড। এখানে 10 দাগে আছে একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হয়েছে। তাহলে অঙ্কটাকে আমরা x ধরে করতে পারি, আবার 100 ধরেও করতে পারি, দুই ক্ষেত্রে একই উত্তর আসবে। তো আমি এখানে 100 ধরে করব। মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 100 একক। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার বর্গ একক। তাহলে 100 স্কোয়ার করলে একের পিঠে 4টে শূন্য, এখানে 6 গুণ আছে, তাহলে 6-এর পিঠে 4টে শূন্য বর্গ একক। 50% বাড়ালে, তাহলে 50% এখানে আছে যে 50% বৃদ্ধি পেলে, তাহলে 50% বাড়ালে প্রতি বাহুর দৈর্ঘ্য হয় ছিল 100, 50% বাড়ালে এটা হবে 150 একক। এবং সমগ্র তলের ক্ষেত্রফল হয় সমগ্র তলের ক্ষেত্রফল
সমান 6a² বর্গ একক। তাহলে এটা কত আসছে দেখে নাও, এটা আসছে 6 × 15 15 225 আর দুটো শূন্য বর্গ একক। গুণ করলে পাই 6 0 0 6 0 0 5 6 30 শূন্য হাতে 3 6 2 12 আর 3 15 5 হাতে 1 6 2 12 আর 1 13। তাহলে কত বৃদ্ধি পেল সেটা বের করে ফেলতে হবে। তো সমগ্রতলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, তাহলে এই পৃথিবীর যে কোনো বৃদ্ধির সূত্র হচ্ছে বৃদ্ধি ইন্টু 100 আর নিচে প্রাথমিক মান। তাহলে সমান এখন 13 5 3টে শূন্য, এটা এখনকার মান আর আগেরকার মান ছিল 6-এর পিঠে 4টে শূন্য, তাহলে ইন্টু 100 বাই নিচে হবে 6-এর পিঠে 4টে শূন্য। তো এখানে আছে 1 3 5 3টে শূন্য আর এখানে 6 4টে শূন্য, বিয়োগ করতে হবে 5 0 0 0 6 আর 7 দিলে 13, 6 আর 7 দিলে 13। তো এখানে হচ্ছে সমান 1 না, এটা হচ্ছে 75 3টে শূন্য ইন্টু 100 আর নিচে আছে 6-এর পিঠে 4টে শূন্য 1 2 3 4 1 2 3 4, 2 দিয়ে কাটলে 5 2 10 3 2 6 3 25 75। তাহলে 25 এবং 5 গুণ করতে হবে, গুণ করলে আমরা পাবো 125। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যে সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। 11 দাগে আছে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? আয়তনের অনুপাত দেওয়া আছে। তাহলে প্রথমে গোলক দুটির ব্যাসার্ধ r1 এবং r2 ধরে নিতে হবে, তারপরে আয়তনের অনুপাত 1:8 লিখে ব্যাসার্ধের অনুপাত বের করে নিয়ে সেখান থেকে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত পাওয়া যাবে। তাহলে লিখব, মনে করি গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে r1 ও r2 একক, অতএব আয়তনের অনুপাত তাহলে আমরা জানি যে আয়তনের যে সূত্র, আয়তনের সূত্র আছে গোলকের 4/3 পাই r3, এটা হলো আয়তনের সূত্র। তাহলে প্রথম গোলকের ক্ষেত্রে 4/3 পাই r1³ আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে 4/3 পাই r2³, এর অনুপাতের মান দেওয়া আছে 1:8। তাহলে 4/3 কেটে দিলাম, 4/3 পাই কেটে দিয়েছি। তো তাহলে পাবো r1³ বাই r2³ সমান 1/8, বা লিখতে পারি r1 বাই r2 হোল কিউব সমান 1/8, এখানে 1/2 এর হোল কিউব লিখতে পারি। তাহলে r1 বাই r2 উভয় দিকে ঘনমূল করলে আমরা পাই 1/2। এখন বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 পাই r²। তাহলে দুটো গোলক যেহেতু, তাহলে 4/r², এটা r1 এটা r2 সমান
তো এখানে 4 পাই কেটে দিলাম, তাহলে r1/r2, rn স্কোয়ার r2 স্কোয়ার স্কোয়ার দিলাম, তাহলে 1/2, তাহলে স্কোয়ার সমান 1 1 1, 2 2 4, তাহলে এটা অ্যাকচুয়ালি 1:4। এটা হলো বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত। 12 দাগে আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন অফ fi xi is equal to 132 plus 5k, সামেশন অফ fi is equal to 20, তাহলে k এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে গড় সমান, আচ্ছা আমরা জানি যে গড় সমান সামেশন অফ fi xi বাই সামেশন অফ fi, এটা দেওয়া আছে 8.1। তো সামেশন অফ fi xi এর মান দেওয়া আছে 132 প্লাস 5k, আর সামেশন অফ fi এর মান দেওয়া আছে 20 সমান 8.1 আছে। আমরা এটা 81/10 লিখতে পারি। এই দশমিকের জন্য দশমিকটা দিলাম না, দশমিকের পরে একটা অঙ্ক আছে, সেই জন্য একই পিঠে একটা শূন্য দিলাম। কাটাকুটি করলে 10 দুগুণে 20, 10 একে 10। এবার করব বজ্রগুণ। 1-এর সাথে 132 প্লাস 5কে গুণ করলে 132 প্লাস 5কে পাচ্ছি সমান 81 এর ডবল 162, বা 5k ইজ ইকুয়াল টু 162, 132 সমান চিহ্ন ডান দিকে লিখলে 132, বা 5k সমান 162 থেকে 132 বিয়োগ করলে আমরা পাই 30, বা k সমান 30/5, আর এটা ইজ ইকুয়াল টু 6। তাহলে k এর মান, অতএব k এর মান সমান 6। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।